হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস নেব। চলো আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মাই ক্লাস মাই ডিয়ার স্টুডেন্টস। আইডেন্টিটি অফ দ্য টিচার, এখানে আমার আইডেন্টিটি মানে পরিচয় আছে। দেখো এখানে আমার ছবি দেওয়া আছে, তোমাদের ইংরেজি শিক্ষক ইংলিশ টিচার। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ। এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। পাশাপাশি এখানে লেসন ইনফরমেশন, আমি আজকে কি বিষয় পড়াবো। আমি আজকে পড়াবো ক্লাস 7, অর্থাৎ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আজকে ক্লাস নিচ্ছি। সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার, অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গ্রামাটিক্যাল পার্ট আমি পড়াবো। চলো আমরা এগিয়ে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো কতগুলো সিম্বল আছে। এই সিম্বলগুলো কি? হোয়াট আর দিস সিম্বলস? এই সিম্বলগুলো কি সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে? পাংচুয়েশন মার্কস, এগুলো হচ্ছে পাংচুয়েশন মার্কস। আর এই পাংচুয়েশন মার্কের উপরে আমি এর আগে তোমাদেরকে কিন্তু পড়িয়েছিলাম। এর আগের যে ক্লাসটি, সেখানে আমি পাংচুয়েশন মার্কের বা পাংচুয়েশনের উপরে যে প্রথম অংশ, সেই অংশটি পড়িয়েছি। টুডে আওয়ার লেসন ইজ পাংচুয়েশন পার্ট 2। টুডে আওয়ার লেসন ইজ পাংচুয়েশন পার্ট 2, অর্থাৎ আজকে আমাদের পড়া হচ্ছে, আজকে আমরা পাংচুয়েশন এর উপরে পড়ব পার্ট 2, মানে দ্বিতীয় অংশ। আমি কিন্তু পাংচুয়েশনের উপরে প্রথম অংশ তোমাদেরকে পড়িয়েছি। পাংচুয়েশনের উপরে প্রথম অংশ কিন্তু আমি এর আগের ক্লাসে যে পড়িয়েছি সেটাতে ফুল স্টপের উপরে আলোচনা করেছি, ফুল স্টপের ব্যবহার, কমা এর ব্যবহার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পাংচুয়েশনের যে বাকি পাংচুয়েশনগুলো আছে, কোলন, সেমিকোলন, এক্সক্লামেশন মার্ক, কোশ্চেন মার্ক, এগুলোর উপরে আমি আলোচনা করব। চলো আমরা চালিয়ে যাই। Learning outcomes. At the end of the lesson, we will be able to identify the symbols of punctuation, apply punctuation to the sentences. Use of semicolon. 1. সেমিকোলনের ব্যবহার 1, মানে 1 নম্বর ব্যবহার। সেমিকোলনের আরও ব্যবহার আছে, তার মধ্যে একটি ব্যবহার হচ্ছে, তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সেমিকোলন চিনো, যে এরকম দেখতে সেমিকোলন। তো সেমিকোলনের ব্যবহারের জন্য এখানে দেখো ছবি আছে, খেলোয়াড়দের ছবি। উই ওয়েন্ট টু দি প্লেগ্রাউন্ড, আমরা খেলার মাঠে গেলাম। প্লেড ফুটবল, ফুটবল খেললাম। এনজয়েড আওয়ারসেলভস, আমাদের নিজেদেরকে উপভোগ করলাম। এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটিতে দেখো সেমিকোলন ব্যবহার হয়েছে কোন জায়গায়? উই ওয়েন্ট টু দি প্লেগ্রাউন্ড, আমরা খেলার মাঠে গেলাম। আমাদের কিন্তু এখানে অ্যান্ড দেওয়ার কথা ছিল, বা অ্যান্ড দেওয়া উচিত ছিল। উই ওয়েন্ট টু দি প্লেগ্রাউন্ড অ্যান্ড প্লেড ফুটবল অ্যান্ড এনজয়েড আওয়ারসেলভস। তো যেহেতু এখানে অ্যান্ডগুলো দেওয়া হয়নি, এখানে দুইটা অ্যান্ড দুই জায়গায় দেওয়ার কথা ছিল, অ্যান্ডগুলো দেওয়া হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে অ্যান্ড হচ্ছে কনজাংশন। অ্যান্ড হচ্ছে কনজাংশন, দুটি বাক্যকে যুক্ত করে বা দুটি বাক্যাংশকে যুক্ত করে। এখানে অ্যান্ড দিলে উই ওয়েন্ট টু দি প্লেগ্রাউন্ড, প্লেড ফুটবল, এনজয়েড আওয়ারসেলভস, এইগুলোর মাঝখানে যদি অ্যান্ড দেই তাহলে বাক্যাংশগুলো যুক্ত হতো। কিন্তু যেহেতু আমরা অ্যান্ড এখানে দেইনি, অ্যান্ড এখানে দেওয়া হয়নি, এই জন্য আমাদেরকে সেমিকোলন ব্যবহার করতে হবে। তো আমাদের এখানে দেখো সেমিকোলনের একটি ব্যবহার এখানে দেওয়া হয়েছে, সেমিকোলন ইজ ইউজ টু স্টপ লঙ্গার দেন কমা। কমা এর চেয়ে অধিক
থামার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়, কমার চেয়ে অধিক সময় থামতে সেমিকোলন ব্যবহার করা হয়। যাই হোক, আমরা এই সেমিকোলনের মধ্যে কমার চেয়ে একটু বেশি সময় থামব। কমার জন্য যেটুকু সময় থামি তার চেয়ে একটু বেশি সময়, কিন্তু ফুল স্টপের চেয়ে কম, এরকম সময় আমরা এই সেমিকোলনের ব্যবহার হলে থামবো। তো এখানকার যে এই বাক্যটিতে এই বাক্যটিতে যে সেমিকোলন ব্যবহার হয়েছে সেটা কিন্তু কনজাংশনের বদলে। এখানে দেখো রুলটি আছে, সেমিকোলন ইজ ইউজড অ্যাট দ্য ওমিশন অফ কনজাংশন ইন দি সেন্টেন্স। মানে কি? মানে হচ্ছে বাক্যে কনজাংশনের লোপ সাধন হলে সেই কনজাংশনের স্থলে সেমিকোলন বসে। যে জায়গায় কনজাংশন দেওয়ার কথা ছিল সেই জায়গায় কনজাংশন দেওয়া হয় নাই, তো কনজাংশনের লোপ সাধন বা কনজাংশনের যে বিলোপ সাধন হলে সেই কনজাংশনের স্থলে কনজাংশনের জায়গায় আমরা সেমিকোলন ব্যবহার করব। এটা ছিল কনজাংশনের একটি ব্যবহার, সেমিকোলনের একটি ব্যবহার। আমরা সেমিকোলনের আরও একটি ব্যবহার শিখব, ইউজ অফ সেমিকোলন টু, মানে সেমিকোলনের 2 নম্বর ব্যবহার। সেটি হচ্ছে, দেখো এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে, সম্ভবত এখানে চাকরির জন্য কোনো ইন্টারভিউ হচ্ছে, চাকরির জন্য কোনো সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। তো দেখো এখানে কি লিখছে, হি হ্যাড অল দি কোয়ালিফিকেশনস, তার সকল যোগ্যতাই ছিল, ইয়েট হি ডিড নট গেট দ্য জব, তারপরেও সে চাকরিটি পায়নি। তার সকল যোগ্যতাই ছিল, ইয়েট হি ডিড নট গেট দ্য জব, তারপরেও সে চাকরিটি পায়নি। এখানে দুটি বাক্যাংশ যুক্ত হয়েছে ইয়ের দ্বারা, এবং এই ইয়ের দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হয়েছে। প্রথম অংশে হলো তার চাকরির জন্য সকল যোগ্যতা রয়েছে, দ্বিতীয় অংশে তার চাকরি সে পায়নি। অর্থাৎ দুইটা বিপরীত ধর্মী বা দুইটা বিপরীত অর্থের বাক্যাংশ এখানে ইয়ের দ্বারা যুক্ত হয়েছে। এই জন্যই এখানে কিন্তু ইয়েটের আগে সেমিকোলন হয়েছে। দেখো রুলটি হচ্ছে, ইফ এ ক্লজ ইজ অ্যাডেড উইথ therefore, yet, then, however, so, otherwise, still, nevertheless, etc., and expresses opposite meaning, semicolon is then used before those conjunctions. এখানে রুলটি বাংলায় দেওয়া হয়েছে, দেখো, therefore, yet, then, however, so, otherwise, still, nevertheless ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত বাক্যাংশ বিপরীত অর্থ প্রকাশ করলে ওই কনজাংশনগুলোর পূর্বে সেমিকোলন বসবে। অর্থাৎ ইয়েট, দেয়ারফর, ইয়েট, দেন, হাউএভার, সো, আদারওয়াইজ, স্টিল, নেভারদিলেস, এই জাতীয় বা এই জাতীয় আরও কিছু শব্দ আছে। এই জাতীয় শব্দগুলোই হচ্ছে কনজাংশন বা যুক্তকারী শব্দ। আর এই কনজাংশনগুলোর দ্বারা যদি বিপরীত অর্থের কোনো বাক্যাংশ যুক্ত হয় তাহলে পরে ওই কনজাংশনগুলোর আগে কমা দিতে, সেমিকোলন দিতে হবে। তো এই জন্যই এখানে ইয়েটের পূর্বে কমা হয়েছে, সেমিকোলন হয়েছে। যাই হোক, আমরা সেমিকোলনের ব্যবহার জানলাম সুপ্রিয় শিক্ষার্থীরা। এরপর আমরা ইউজ অফ কোলন 1, আমরা কোলনের ব্যবহার শিখব। 1 নম্বর ব্যবহার সেটি কি? এখানে দেখো, কোলন স্টপস লঙ্গার দেন সেমিকোলন। অর্থ কি? সেমিকোলনের চেয়ে অধিক সময় বিরতি নির্দেশ করতে কোলন বসে, সেমিকোলনের চেয়ে আরও বেশি সময় থামতে হবে এরকম নির্দেশ করতে কোলন বসে। এখানে বিষয়টি হচ্ছে, সেমিকোলনের চেয়ে বেশি সময় থামতে হবে কিন্তু ফুল স্টপের চেয়ে কম সময় থামতে হবে, এরকম সময় বিরতি নির্দেশ করতে আমরা কোলন বসাবো। তো কোন ক্ষেত্রে আমরা কোলন বসাবো? দেখো এখানে একটি বাক্য দেওয়া আছে, সেন্টেন্স, দেয়ার আর 2 কাইন্ডস অফ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। দেয়ার আর 2 কাইন্ডস অফ ভয়েস, ভয়েস 2 প্রকার বা 2 ধরনের ভয়েস আছে, ভয়েস 2 ধরনের আছে। কি কি? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এখানে যে ফার্স্টের যে সেন্টেন্সটি, দেয়ার আর 2 কাইন্ডস অফ ভয়েস, ভয়েস 2 প্রকার, আর এই 2 প্রকার ভয়েস কি কি সেই ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে, আর এই ব্যাখ্যার মাঝখানে কোলন দেওয়া হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো রুলটি কি? রুলটি হচ্ছে, কোলন ইজ ইউজড বিফোর এনি কোটেশন, এক্সাম্পল অর এক্সপ্লেনেশন অ্যাবাউট দি প্রিভিয়াস সেন্টেন্স। বাংলায় রুলটি হচ্ছে, পূর্ববর্তী সেন্টেন্স সম্পর্কে কোনো উদ্ধৃতি, উদাহরণ অথবা ব্যাখ্যার পূর্বে কোলন বসে। দেখো, দেয়ার আর 2 কাইন্ডস অফ ভয়েস, 2 ধরনের ভয়েস আছে। 2 ধরনের ভয়েস কি কি? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এখানে উদাহরণ দেওয়া বোঝানো হয়েছে, আবার ব্যাখ্যা করাও ধরা যেতে পারে। তো এখানে উদাহরণ ধরি, দেয়ার আর 2 কাইন্ডস অফ ভয়েস, 2 ধরনের ভয়েস আছে। কি কি উদাহরণ?
অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এই নামগুলো, এই ভয়েসের নামগুলো এখানে দেওয়া হয়েছে। এটা উদাহরণও ধরা দিতে পারে বা ব্যাখ্যা করা বোঝানো হতে পারে। আর এই জাতীয় পূর্ববর্তী সেন্টেন্স সম্পর্কে কোনো উদ্ধৃতি, উদাহরণ অথবা ব্যাখ্যার পূর্বে আমরা কুলন বসাবো। ইউজ অফ কুলন টু, অর্থাৎ কুলনের দুই নম্বর ব্যবহার বা দ্বিতীয় ব্যবহার, সেটি কি? দেখো এখানে দুইজন ব্যক্তি বসে কথা বলছে, দুইজন ব্যক্তি বসে কথা বলছে। একজনের নাম কামাল, কামাল বলতেছে জামালকে, এখানে কামাল এবং জামালের মধ্যে কথা হচ্ছে। কামাল বলতেছে হোয়াই ডু ইউ ডু দিস, তুমি কেন এটা করো, তুমি এটা কেন করেছিলে? জামাল বলতেছে আই হ্যাড নাথিং টু ডু, আমার তো আর কিছুই করার ছিল না। তো এই দুইজন ব্যক্তির কথা, এটা একটা ডায়লগ বলা যায়। আর কোলন বসে এই ডায়লগের মধ্যেই। ইংলিশের রুলটা হচ্ছে কোলন ইজ ইউজড বিটুইন দ্য নেম অফ দ্য স্পিকার অ্যান্ড হিজ স্পিচ ইন এ ড্রামা অর ডায়লগ। বাংলায় রুলটি হচ্ছে নাটকে অথবা সংলাপে বক্তার নাম এবং তার বক্তব্যের মাঝখানে কোলন বসে। এখানে এখানে আমাদের উদাহরণটিতে বক্তা হচ্ছে কামাল এবং জামাল, এবং কামাল এবং জামালের কথাগুলো কিন্তু ডান পাশে দেওয়া আছে। তো বক্তার নাম এবং বক্তব্যের মাঝখানে কিন্তু কোলন বসানো হয়েছে, দেখছো? বক্তার নাম কামাল এবং জামাল এবং তাদের যে কথা, সেই কথার মাঝখানে কিন্তু কোলন বসানো হয়েছে। অর্থাৎ নাটকে, নাটকের মধ্যে এই জাতীয় বা ড্রামাতে এই জাতীয় ব্যাপার থাকে, অথবা সংলাপে বা ডায়লগে, নাটক বা সংলাপে বক্তার নাম এবং তার বক্তব্যের মাঝখানে আমরা কোলন ব্যবহার করব। আশা করি রুলটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী রুলে আমরা যেতে পারি। ইউজ অফ কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন। ইউজ অফ কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার। তো প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার নিয়ে আলোচনা করব এখন। দেখো এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে, একজন মহিলা একজন পুরুষ। তো পুরুষ লোকটি কি মহিলাটিকে কি বলতেছে, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে আপনাকে সাহায্য করব, বা আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। অর্থাৎ মহিলাটির সাহায্য প্রয়োজন। এখন পুরুষ লোকটি বলতেছে, জিজ্ঞেস করতেছে হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি বা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তো এরকম প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে কিন্তু আমরা কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে পারি। প্রশ্নবোধক বাক্যের শেষে কোশ্চেন মার্ক বসে। নিশ্চয়ই তোমরা রুলটি বুঝতে পেরেছ। ইউজ অফ এক্সক্লামেশন মার্ক ওয়ান, অর্থাৎ এক্সক্লামেশন মার্ক বা আশ্চর্যবোধক চিহ্নের প্রথম ব্যবহার। আশ্চর্যবোধক চিহ্ন কোন 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 ক্ষেত্রে বসে? আশ্চর্যবোধক চিহ্ন বসবে এই ক্ষেত্রে। দেখো এখানে একটি দুর্ঘটনার ছবি আছে। মহিলাটি বলতেছে এলাস আই এম আন্ডার, হায় হায় আমার সর্বনাশ হয়েছে। এই যে যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটিতে এলাস একটি ওয়ার্ড, যেটি মানে কোনো আবেগ অনুভূতি থেকে, মনের আবেগ অনুভূতি থেকে, দুঃখ থেকে প্রকাশিত হয়েছে। মনের আবেগ অনুভূতি, সুখ দুঃখের কারণে যে সমস্ত শব্দ উচ্চারিত হয়, মনের আবেগ অনুভূতি থেকে যে সমস্ত শব্দ উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় ইন্টারজেকশন। আর এই এলাস ইন্টারজেকশনের পরে কিন্তু আশ্চর্যবোধক চিহ্নটি হয়েছে। আমাদের রুলটি হচ্ছে, ইংরেজিতে দেখো লেখা আছে এক্সক্লামেশন মার্ক ইজ ইউজড আফটার অ্যান ইন্টারজেকশন। একটা ইন্টারজেকশনের পরে আশ্চর্যবোধক চিহ্ন বসে। ইন্টারজেকশনের পরে বাংলায় দেওয়া আছে, দেখো ইন্টারজেকশন এর পরে এক্সক্লামেশন মার্ক বসে। এক্সক্লামেশন মার্ক আশ্চর্যবোধক চিহ্ন কোথায় বসে? ইন্টারজেকশনের পরে। এখানে এলাস হচ্ছে ইন্টারজেকশন, এই ইন্টারজেকশনের পরে আশ্চর্যবোধক চিহ্ন বসানো হয়েছে। এরকম হুররা আছে, ব্র্যাভো আছে, ফাই আছে, এগুলোর পরে আমরা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করব, এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব। ইউজ অফ এক্সক্লামেশন মার্ক টু, এক্সক্লামেশন মার্কের দ্বিতীয় ব্যবহার। চলো আমরা এক্সক্লামেশন মার্কের দ্বিতীয় ব্যবহার দেখি। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটি কতই সুন্দর বা পাখিটি কত সুন্দর। এখানে এই সেন্টেন্সটিতে দেখো শেষে বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখানে কেন আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে? কারণ এই সেন্টেন্সটি আশ্চর্যবোধক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স সাধারণত হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হয় এবং শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকে। অর্থাৎ এই বাক্যটিতে আশ্চর্য বোঝানো হয়েছে, বিস্ময় বা আশ্চর্য প্রকাশ করে যে সমস্ত বাক্য, সেই সমস্ত সেন্টেন্সকে আমরা আশ্চর্যবোধক বাক্য বা এক্সক্লামেটরি সেন্টেন্স বলি। আর এই এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করি। রুলটি দেখো,
ইংরেজিতে রুলটি হচ্ছে এক্সক্লামেশন মার্ক ইজ ইউজড অ্যাট দ্য এন্ড অফ অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। বাংলায় এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লামেশন মার্ক বসে। নিশ্চয়ই তোমরা রুলটি বুঝতে পেরেছ যে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ এটি এক্সক্লামেটরি সেন্টেন্স, এই বাক্যের শেষে এই সেন্টেন্সের শেষে আশ্চর্যবোধক চিহ্ন এক্সক্লামেশন মার্ক বসানো হয়েছে। ইউজ অফ ইনভার্টেড কমা 1, আমরা ইনভার্টেড কমার প্রথম ব্যবহার দেখব। ইনভার্টেড কমা এরকম, ইনভার্টেড কমার প্রথম ব্যবহার দেখো, এখানে একটি ছবি আছে, একটি মেয়ে, একটা মেয়ে ঘোড়ার উপরে শুয়ে আছে, সে আবার শুয়ে শুয়ে বলতেছে লিটল গার্ল হাউ কমফোর্টেবল দ্য হর্স ব্যাক ইজ, সেই দ্য লিটল গার্ল। ছোট্ট মেয়েটি বলল হাউ কমফোর্টেবল দ্য হর্স ব্যাক ইজ, ঘোড়ার পিঠ কতই নরম, ঘোড়ার পিঠে কতই নরম, ঘোড়ার পিঠে শুইতে কতই নরম বা আরামদায়ক, ঘোড়ার পিঠ কতই আরামদায়ক। এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটি কে বলেছে? এই ছোট্ট মেয়েটি বলেছে। এখানে ছোট্ট মেয়ের বক্তব্য, ছোট্ট মেয়ের কথা এখানে তুলে ধরা হয়েছে। এই ছোট্ট মেয়ের কথাটি কিভাবে তুলে ধরা হয়েছে? হাউ কমফোর্টেবল দ্য হর্সব্যাক ইজ। আর এই ছোট্ট মেয়ের কথাটি, ছোট্ট মেয়ের বক্তব্য এখানে ইনভার্টেড কমার ভিতরে রাখা হয়েছে। অর্থাৎ বক্তার বক্তব্য ইনভার্টেড কমার ভিতরে রাখা হয়। কোনো বক্তার বক্তব্য সরাসরি উদ্ধৃত করা হলে, বক্তার বক্তব্য উদ্ধৃত করা হলে ইনভার্টেড কমার ভেতরে রাখা হয়। বক্তার বক্তব্যের দুই পাশে আগে এবং পরে কিন্তু আমাদের ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। বক্তার বক্তব্যের পূর্বে এবং পরে আমাদেরকে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। রুল এখানে দেওয়া আছে, দেখো ইংরেজিতে দেওয়া আছে ইনভার্টেড কমা ইজ ইউজড বিফোর অ্যান্ড আফটার দ্য রিপোর্টেড স্পিচ ইন ডিরেক্ট ন্যারেশন। বাংলায় রুলটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন অথবা ডাইরেক্ট উচ্চারণ করা যায়, ডিরেক্ট উচ্চারণ করা যায়। ডাইরেক্ট ন্যারেশন এ রিপোর্টেড স্পিচ এর আগে ও পরে ইনভার্টেড কমা বসে। এখানে রিপোর্টেড স্পিচ হচ্ছে হাউ কমফোর্টেবল দ্য হর্সব্যাক ইজ। বক্তার যে বক্তব্য, সেই বক্তব্যটি উদ্ধৃত করা হলে সেটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। বক্তার যে বক্তব্য সেটি উদ্ধৃত করা হলে রিপোর্টেড স্পিচ বলা হয়। আর রিপোর্টেড স্পিচের আগে এবং পরে ইনভার্টেড কমা বসানো হয়। নিশ্চয়ই তোমরা রুলটি বুঝতে পেরেছো। পরবর্তী রুলে চলে যাই। ইউজ অফ ইনভার্টেড কমা 2, ইনভার্টেড কমার দ্বিতীয় ব্যবহার। ইনভার্টেড কমার দ্বিতীয় ব্যবহার, এখানে দেখো একজন লেখকের ছবি দেওয়া আছে। তোমরা কি বলতে পারবে লেখকটিকে? ইনি হচ্ছেন বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। হ্যামলেট হচ্ছে একটি নাটকের নাম। হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। হ্যামলেট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। হ্যামলেট নাটকটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, এই ব্যক্তির লেখা। তো এই সেন্টেন্সটিতে আমরা এই হ্যামলেট কথাটি ইনভার্টেড কমার ভিতরে রেখেছি। হ্যামলেট একটি নাটকের নাম। এরকম নাটক, কবিতার নাম আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখব। রুলটি হচ্ছে ইনভার্টেড কমা ইজ ইউজড টু কোট দ্য নেম অফ এ বুক, পোয়েম, নোভেল, ড্রামা অর স্টোরি। বাংলায় রুলটি দেওয়া আছে, কোনো বই, কবিতা, উপন্যাস, নাটক বা গল্পের নাম উদ্ধৃত করতে ইনভার্টেড কমা বসে। ইউজ অফ সিঙ্গেল কোটেশন। সিঙ্গেল কোটেশন মানে ইনভার্টেড কমা তো দুইটা করে হয়, ডাবল করে হয়। তো এখানে সিঙ্গেল কোটেশনও হইতে পারে। সিঙ্গেল কোটেশনের ব্যবহারটাও জেনে নিই আমরা। হোয়াই ডু উই ইউজ হোয়াট। আমরা হোয়াট কেন ব্যবহার করি? আমি কিন্তু তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করিনি। এখানে বাক্যটি দেওয়া আছে, হোয়াই ডু উই ইউজ হোয়াট। আমরা হোয়াট কেন ব্যবহার করি? এখানে হোয়াটটা দেখো সিঙ্গেল ইনভার্টেড মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ হোয়াটটাকে এখানে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। এখানে উত্তরটাও এরকমই দেওয়া হয়েছে, দেখো উই ইউজ হোয়াট টু মেক অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড টু জয়েন টু সেন্টেন্সেস। এখানে যে হোয়াট শব্দটি লেখা হয়েছে সেটি সিঙ্গেল ইনভার্টেডের মধ্যে রাখা হয়েছে। তো এখানে হোয়াটটাকে আমরা বিশেষভাবে উল্লেখ করেছি, যার কারণে আমরা সিঙ্গেল ইনভার্টেড এর মধ্যে রেখেছি। রুলটি দেখো, সিঙ্গেল কোটেশন ইজ ইউজ টু মেনশন এ ওয়ার্ড স্পেশালি ইন এ সেন্টেন্স। বাংলায় রুলটি হচ্ছে,
বাক্যে কোনো শব্দকে বিশেষভাবে উল্লেখ করতে সিঙ্গেল কোটেশন ব্যবহার করা হয়। বাক্যে কোনো শব্দকে বিশেষভাবে উল্লেখ করতে সিঙ্গেল কোটেশন ব্যবহার করা হয়। এখানে দেখো হোয়াট শব্দকে আমরা বিশেষভাবে উল্লেখ করার জন্য আমরা সিঙ্গেল ইনভার্টেড বা সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছি। ইউজ অফ অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি এর ব্যবহার, অ্যাপোস্ট্রফি দেখতে এরকম হয়, তোমরা জানো। তো অ্যাপোস্ট্রফি এর ব্যবহার আমরা এখন শিখতে চাই। এখানে দেখো একটি ছবি আছে, ছেলেটির নাম জিশান। জিশান এবং বুক দুটি শব্দ। জিশান, বুক এই শব্দ দুটি দ্বারা কিন্তু মানে যুক্ত হয় না। এখানে শব্দ দুটি দ্বারা কোনো অর্থ প্রকাশ করছে না, আলাদা আলাদা অর্থ প্রকাশ করছে, কিন্তু দুটো একত্রে কোনো অর্থ প্রকাশ করছে না। কিন্তু আমি যদি লিখি জিশানস বুক, জিশানস বুক মানে জিশানের বই, এখন এখন কিন্তু অর্থ প্রকাশ করছে। জিশানের বই, এখানে জিশানস হচ্ছে পসেসিভ কেস। জিশানের মালিকানা প্রকাশ করে। কার বই? জিশানের বই। আমার বই, তোমার বই, তার বই, হিজ, হার, মাই, জিশানস, রহিমস, করিমস, এগুলো হচ্ছে পসেসিভ কেস। পসেসিভ কেসে কিন্তু অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। অ্যাপোস্ট্রফি চিহ্নটি ব্যবহার করে অ্যাজ ব্যবহার করতে হয় এই পসেসিভ কেসে। এখানে দেখো আরেকটি ছবি আছে, আই হ্যাভ এ প্যান। আই হ্যাভ এ প্যান, এখানে দেখো আই হ্যাভ, আই হ্যাভ কিন্তু আমরা এভাবে সংক্ষেপে লিখতে পারি, আই আই হ্যাভ, এটা আই হ্যাভ, আই হ্যাভ, এভাবে সংক্ষেপে আমরা লিখতে পারি। আর এই সংক্ষেপে এভাবে লেখাকে বলা হয় কন্ট্রাকশন ফর্ম। আর এই কন্ট্রাকশন ফর্ম বা সংক্ষিপ্তকরণ আর হচ্ছে পসেসিভ কেস, এই দুই ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারি। রুলটি দেখো, অ্যাপোস্ট্রফি ইজ ইউজড ইন পসেসিভ কেস অ্যান্ড অ্যাজ কন্ট্রাকশন ফর্ম। বাংলায় রুলটি হচ্ছে পসেসিভ কেসে এবং শব্দ সংক্ষেপণে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। পসেসিভ কেসে এবং শব্দ সংক্ষেপণে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। ইউজ অফ হাইফেন। হাইফেন এরকম, হাইফেনের ব্যবহার আমরা জানবো। এখানে দেখো একটি শব্দ লেখা আছে, এখানে শব্দ আসলে একটি নয়, তিনটি। ফাদার, ইন, ল। ফাদার একটি শব্দ, ইন একটি শব্দ, ল একটি শব্দ। কিন্তু এই শব্দ তিনটি যদি আমি একসাথে লিখি তাহলে কিন্তু এটা ওই তিনটি শব্দ দ্বারা একটি নির্দিষ্ট আলাদা অর্থ প্রকাশ করে, সেটি হচ্ছে শ্বশুর। এই যে এরকম শ্বশুর। তো ফাদার ইন ল, এই শব্দ তিনটিকে একত্র করলে কি এভাবে লিখবো আমরা? দুঃখিত প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে লিখব না। এই শব্দ তিনটিকে যুক্ত করার জন্য আমরা এভাবে লিখব, হাইফেন ব্যবহার করি। এখানে আরও একটি, এখানে হাইফেন ব্যবহার করে তিনটি শব্দ মিলিয়ে যে একটি শব্দ তৈরি হয়েছে সেটাকে কম্পাউন্ড ওয়ার্ড বা যৌগিক শব্দ বলা হয়। এখানে আরও একটি নিয়ম আছে, দেখো বাংলাদেশ, এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। Most of the people of the country are farmers. They are poor. They don't know the scientific method of cultivation. সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, দ্বিতীয় লাইনে সায়েন্টিফিক যে শব্দটি সেটি এখানে আটেনি, অর্থাৎ ধরেনি, পুরোটা লেখা সুযোগ হয়নি, যার কারণে আমরা এই সায়েন পর্যন্ত লিখে টিফিক কথাটি আমরা নিচে লিখেছি, আর এই কারণে আমরা হাইফেন ব্যবহার করেছি। এইরকম ক্ষেত্রেও আমরা হাইফেন ব্যবহার করতে পারি। হাইফেনের এখানে দুটো ব্যবহার আমরা দেখেছি। রুলটি হচ্ছে হাইফেন ইজ ইউজ টু জয়েন ডিফারেন্ট পার্টস অফ এ কম্পাউন্ড ওয়ার্ড অ্যান্ড টু মেনশন দ্য রেস্ট পার্ট অফ দ্য লাস্ট ওয়ার্ড ইন লাইন বিলো ইন রাইটিং। আমরা বাংলায় যদি দেখি, কম্পাউন্ড ওয়ার্ড এর বিভিন্ন অংশ যুক্ত করতে, কম্পাউন্ড ওয়ার্ডের বিভিন্ন অংশ যুক্ত করতে এবং লেখার সময় লাইনের শেষ শব্দের বাকি অংশ নিচে অবস্থান বোঝাতে হাইফেন ব্যবহার করা হয়। কম্পাউন্ড ওয়ার্ডের বিভিন্ন অংশ যুক্ত করতে হাইফেন ব্যবহার করেছি এখানে, আর লেখার সময় লাইনের শেষ শব্দের বাকি অংশ, লাইনের শেষ শব্দের বাকি অংশ নিচে আছে, নিচে অবস্থান, এরকম বোঝাতে আমরা কিন্তু হাইফেন ব্যবহার করেছি। নিশ্চয়ই বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী। ইউজ অফ ড্যাশ, ড্যাশের ব্যবহার, আমরা এখন ড্যাশের ব্যবহার দেখব। ড্যাশ কোন কোন ক্ষেত্রে বসে। এখানে তিনটি সেন্টেন্স দেওয়া আছে। ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, যদি আমি আবারও শিশু হয়ে যেতাম। লেট বাইগনস বি বাইগনস। ইফ আই হ্যাড এ চাইল্ড অ্যাগেন, আমার যদি, ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, আমি যদি আবারও
বাচ্চা হতাম বা শিশু হতাম। লেট বাইগনস বি বাইগনস, অতীত সম্পর্কে আমরা চিন্তা না করি বা অতীতকে ভুলে যাই। অর্থাৎ এখানে প্রথমে ইফ আই ওয়ার এ চাইল্ড এগেন, এবং এরপরে আমাদের ভাবের পরিবর্তন হয়ে গেছে, আমরা এই কথাটি আর ভাববো না। লেট বাইগনস বি বাইগনস, অতীতকে ভুলে যেতে দেই বা অতীত ভুলে যাই। দ্বিতীয় বাক্যটিতে দ্য ম্যান টোল দ্য স্টোরি, লোকটি গল্পটি বলল, অ্যান্ড রিপেন্টেড অ্যাজ হি টোল্ড ইট, এবং যখন সে বলল এটা, তখন সে রিপেন্ট করলো। রিপেন্ট মানে পস্তানো বা কি বলবো, যে এটা ভুলবশত করে ফেলেছে এরকম আহ, ইয়া করা আর কি। অ্যান্ড ব্রড সাফারিংস টু হিম, এবং দ্যাট ব্রড সাফারিংস টু হিম, আর এই গল্প বলার বিষয়টি বা ওই গল্পের কাহিনীটা তার জন্য ভোগান্তি বয়ে এনেছিল। অর্থাৎ এখানে দ্য ম্যান টোল্ড দ্য স্টোরি দ্যাট ব্রড সাফারিংস টু হিম, বাক্যটা ছিল মূলত এরকম, মাঝখানে একটি অংশ অ্যান্ড রিপেন্টেড অ্যাজ হি টোল্ড ইট, অ্যান্ড রিপেন্টেড অ্যাজ হি টোল্ড ইট, এই অংশটি যুক্ত হয়ে গেছে, এই অংশটি মাঝখানে ঢুকে গেছে, আর এই দুই পাশে কিন্তু আমাদের হাইফেন ড্যাশ বসানো হয়েছে। এখানে একটি বিষয় আমরা খেয়াল করলাম যে এখানে একটি অসংলগ্ন অংশ বা একটি অন্য ভাবের কোনো অংশ আমাদের এখানে মানে যুক্ত হয়েছে, যার কারণে আমরা এখানে ড্যাশ ব্যবহার করেছি। তৃতীয় বাক্যটিতে হি গট মেনি থিংস, সে অনেক জিনিস পেল, সে অনেক কিছু পেল। কি কি? ল্যান্ড, ফার্নিচার। অর্থাৎ এই মেনি থিংসকে ব্যাখ্যা করার জন্য, মেনি থিংস অনেক জিনিস, সে অনেক জিনিস পেল। কি কি জিনিস পেল? সে অনেক জিনিস পেল। এই অনেক জিনিসকে ব্যাখ্যা করার জন্য এখানে দেখানো হয়েছে ল্যান্ড মানে জমি, ফার্নিচার, আসবাবপত্র ইত্যাদি। এরকম এই বিষয়টা কি বলা হয়, কোনো একটি শব্দকে মেনি থিংস বা থিংস জিনিস, এই থিংস শব্দটিকে আমরা যে ব্যাখ্যা করেছি এর পাশেই শব্দটি বসানোর পরে, আর এরকম এভাবে যে ল্যান্ড এবং ফার্নিচার বসেছে এরকম বসানোকে ওয়ার্ডস ইন অ্যাপোজিশন বলা হয়। আর এরকম ক্ষেত্রেও আমরা কিন্তু ড্যাশ ব্যবহার করতে পারি। রুলটি হচ্ছে ড্যাশ ইজ ইউজ টু মিন সাডেন চেঞ্জ অফ থিঙ্কিং অর আইডিয়া, to enter any anomalous part in a sentence and before words in apposition. বাংলায় রুলটি যদি দেখি, চিন্তায় বা ভাবে হঠাৎ পরিবর্তন বোঝাতে, বাক্যের মধ্যে অসঙ্গতিপূর্ণ অংশ যুক্ত করতে এবং ওয়ার্ডস ইন অ্যাপোজিশনের পূর্বে ড্যাশ বসে। তাহলে আমরা তিনটা ক্ষেত্রে ড্যাশ বসাতে পারি। একটা হচ্ছে চিন্তায় বা ভাবে হঠাৎ পরিবর্তন বোঝাতে, যেটি 1 নম্বর সেন্টেন্সে হয়েছে, এখানে চিন্তায় বা ভাবে হঠাৎ পরিবর্তন হয়েছে। বাক্যের মধ্যে অসঙ্গতিপূর্ণ অংশ যুক্ত করতে, দ্বিতীয় বাক্যে আমরা যে বাক্যের মাঝখানে বা বাক্যের মধ্যে আমরা অসঙ্গতিপূর্ণ অংশ যুক্ত করেছি, যার কারণে হাইফেন ব্যবহার করেছি। এবং ওয়ার্ডস ইন অ্যাপোজিশনের পূর্বে, দেখো এখানে ল্যান্ড এবং ফার্নিচার ওয়ার্ডস ইন অ্যাপোজিশন হিসেবে বসেছে এবং তার পূর্বে কিন্তু আমাদের ড্যাশ বসানো হয়েছে। আমরা মূলত ড্যাশের রুল পড়লাম। ড্যাশের এই তিনটি রুল বা তিনটি নিয়ম আমরা কিন্তু জেনেছি, বা এরকম তিনটি ক্ষেত্রে ড্যাশ ব্যবহার করা যেতে পারে। ইউজ অফ ব্র্যাকেটস, ব্র্যাকেটের ব্যবহার। আমরা ব্র্যাকেটের ব্যবহার দেখি। দ্য স্নাচার টুক রাহুলস দ্য স্নাচার টুক রাহুলস এভরিথিং, ছিনতাইকারী রাহুলের সব কিছু কেড়ে নিয়েছে। এই যে রাহুল, ছিনতাইকারী রাহুলের সব কিছু কেড়ে নিয়েছে। সব কিছু কি? সব কিছু হচ্ছে, সব কিছু বলতে রাহুল হ্যাড 20,000 টাকা উইথ হিম, রাহুলের সাথে 20,000 টাকা ছিল। রাহুল হ্যাড 20,000 টাকা উইথ হিম, রাহুলের তার সাথে 20,000 টাকা ছিল। তাহলে স্ন্যাচার ছিনতাইকারী রাহুলের কাছ থেকে কি কি নিয়েছে? সব কিছু নিয়েছে। সব কিছু বলতে এখানে 20,000 টাকাকে বোঝানো হয়েছে। এখানে এভরিথিং বলতে 20,000 টাকাকে বোঝানো হয়েছে। আর এরকম ব্যাখ্যা করার ক্ষেত্রে এভরিথিং যে শব্দটিকে ব্যাখ্যা করার জন্য যে আমরা একটি অংশ দিয়েছি, আর এই একটি অংশ, সেই অংশটি আমরা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। এরকম ক্ষেত্রে আমরা ব্র্যাকেট ব্যবহার করতে পারি। রুলটি হচ্ছে ব্র্যাকেট ইজ ইউজড টু এক্সপ্লেইন দ্য প্রিভিয়াস ওয়ার্ড অর ওয়ার্ডস ক্লিয়ারলি। বাংলায় যদি বলি, পূর্ববর্তী শব্দ বা শব্দসমূহকে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে ব্র্যাকেট ব্যবহার করা হয়। পূর্ববর্তী শব্দ বা শব্দসমূহকে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে আমরা ব্র্যাকেট ব্যবহার করি। ব্র্যাকেটের মধ্যে আমরা ওই তথ্যটি যুক্ত করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শিখলাম ব্র্যাকেটের ব্যবহার।
তো এখানে একটি এক্সারসাইজ দেওয়া আছে। এই এক্সারসাইজের মধ্যে আমাদেরকে পাংচুয়েশন ব্যবহার করতে হবে। ইউজ পাংচুয়েশন মার্কস ইন দি প্যাসেজ। হোয়ার আর ইউ গোয়িং, সেড দি মার্চেন্ট। আই ওয়াজ কামিং টু সি I was coming to see you, sir. What do you want? To earn my bread by the labor of my hands. Do you really want work? Said the merchant. If yes, if you have any, then follow me and carry a box from the shop to my house. Okay, I will do this. Thank you, sir, said the youth. এখানে এই যে প্যাসেজটি, এই প্যাসেজটির মধ্যে আমাদেরকে পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে। আমি যে রুলগুলো পড়িয়েছি এই রুলগুলোর উপরে আমাদেরকে পাংচুয়েশন ব্যবহার করতে হবে। তো নিশ্চয়ই তোমরা প্যাসেজটি দেখতে পেরেছো এবং ইতিমধ্যেই বুঝতে পেরেছো আমরা কোন কোন জায়গায় পাংচুয়েশন ব্যবহার করতে পারি। তো এর উত্তর বা আনসার আমরা এখন দেখে নেব। এই যে হোয়ার আর ইউ গোয়িং, এখানে ইনভার্টেড কমা বসেছে। তুমি কোথায় যাচ্ছ? সেড দি মার্চেন্ট, মার্চেন্ট বলল। মার্চেন্ট জিজ্ঞেস করলো আর কি যে তুমি কোথায় যাচ্ছ। এবার যুবক ছেলেটি বা ছেলেটি বলল, আই ওয়াজ কামিং টু সি ইউ স্যার। এটা ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। বক্তার বক্তব্য এখানে উদ্ধৃত করা হয়েছে। আমি আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম জনাব। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা আমার মার্চেন্ট বলেছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? এবার ছেলেটি বলেছে, যুবক ছেলেটি, টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস। এখানে ফুল স্টপ ব্যবহার করে হয়েছে এবং এই টি বড় হাতের দেওয়া হয়েছে, ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে এটুকু। এটা হচ্ছে ওই ইউথ ছেলেটির বক্তব্য। ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, তুমি কি সত্যি কাজ চাও? এখানে মার্চেন্টের কথা ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে এবং এটি একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এবং প্রশ্নবোধক বাক্য দেওয়া প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। সেট দি মার্চেন্ট, ফুল স্টপ দেওয়া হয়েছে। ইয়েস, ইফ ইউ হ্যাভ এনি, হ্যাঁ, আপনার কাছে যদি থাকে, আপনার কাছে যদি কোনো কাজ থাকে তাহলে আমি কাজ চাই। এখানে ইয়েস এর পরে কমা দেওয়া হয়েছে এবং ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। দেন ফলো মি, তাহলে আমাকে অনুসরণ করো। অ্যান্ড ক্যারি এ বক্স ফ্রম দি শপ টু মাই হাউস, এবং দোকান থেকে একটি বক্স বহন করে আমার বাড়িতে নিয়ে যাও। এখানে মার্চেন্টের বক্তব্য এখানে শেষে ফুল স্টপ দেওয়া হয়েছে এবং ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে এই অংশটুকু। ওকে, আই উইল ডু দিস, আমি এটি করব। ওকের পরে কমা দেওয়া হয়েছে এবং আই উইল ডু দিস এর পরে ফুল স্টপ দেওয়া হয়েছে। থ্যাংক ইউ স্যার, জনাব আপনাকে ধন্যবাদ। এবং এই পুরো অংশটি আমাদের ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। সেড দি ইউথ, যুবক ছেলেটি বলল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমি যে রুলগুলো পড়িয়েছি এই রুলগুলোর উপর ভিত্তি করে বা রুলগুলো অনুসরণ করে আমরা একটি প্যাসেজে খুব খেয়াল করে আশ্চর্যবোধক পাংচুয়েশনের ব্যবহার আমরা করতে পারবো। পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদেরকে এরকম পাংচুয়েশনের ব্যবহার করতে হবে প্যাসেজের মধ্যে। যাই হোক, তোমরা রুলগুলো খুব ভালো করে অনুসরণ করবে। সি ইউ অ্যাগেইন, তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবে। থ্যাংক ইউ।